হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। মেবি কনজিউমার ডিমান্ড, এই যে একটা ভিডিও আমি বানিয়েছি, ওইটা সম্ভবত আপলোড হয়ে গেছে। তো দুইটা ভিডিওই আমি একসাথে আপলোড দিয়েছি, জানি না কোনটা আগে হয়ে যাবে। মেবি কনজিউমার ডিমান্ডটা আগে হয়ে যাবে বা এমসিকিউটা আগে হচ্ছে। যেটাই আগে হচ্ছে সবাই সবটা ভিডিও প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই ওয়াচ করবে। তো এই ভিডিওর মধ্যে আমরা কি দেখব? এই ভিডিওতে দেখব যে কনজিউমার ডিমান্ড থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো এমসিকিউগুলো অবশ্যই ভালো করে দেখে রাখবে, কারণ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো নিচের কোনটি ভোক্তার কোনো পণ্যের চাহিদা নির্ধারকের মধ্যে পড়ে না? নিচের কোনটি ভোক্তার কোনো পণ্যের চাহিদা নির্ধারকের মধ্যে পড়ে না? তো সঠিক উত্তর কী হবে? জনসংখ্যা। চাহিদার সূত্র বলতে কি বুঝো? একটি পণ্যের দাম ও চাহিদার পরিমাণের মধ্যে উল্টো সম্পর্ক। ঠিক আছে, কি? একটি পণ্যের দাম ও চাহিদা পরিমাণের মধ্যে উল্টো সম্পর্ক। যদি কোনো পণ্যের দাম বেড়ে যায় তবে কি হয়? তবে সেই পণ্যের চাহিদা কমবে। যদি কোনো পণ্যের দাম বেড়ে যায় তবে কি হবে? সেই পণ্যের কি হবে? চাহিদা কমবে। ওকে, তারপর এখানে কি আছে? যদি ভোক্তার আয় কমে যায় তাহলে কি হবে? নিম্নতর পণ্যের চাহিদা বাড়বে। আমি এই সবটুকুই কিন্তু ডিসকাস করেছি ওই ভিডিওর মধ্যে। তো এই ভিডিও শেষে সেই ভিডিওর লিঙ্ক থাকবে, যা ডিসকাসওয়ালা ভিডিও ছিল ওইটার, আর সাথে থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য লিঙ্ক। তারপর নিচের কোনটি চাহিদা অপরিবর্তিত রেখে কেবল চাহিদার পরিমাণ কমাবে? সেটা হলো সেই পণ্যের দামের বৃদ্ধি। মানে কোনো একটা জিনিসের দাম যদি হঠাৎ করে বৃদ্ধি পায় তাহলে কি হবে? সেই পরিমাণ, মানে মানুষ যেখানে কোনো একটা জিনিস প্রতিনিয়ত বাজার থেকে 1 কিলো বা 2 কিলো করে কিনে আনতো, সেটা বাজার থেকে কিনে আনবে কতটুকু? 500 অথবা 250 গ্রাম। ঠিক আছে, তো এই কথা বলা হয়েছে এখানে। কোনো নিচের কোনটি চাহিদা অপরিবর্তিত রেখে কেবলমাত্র চাহিদার পরিমাণ কমবে? সেটা হলো কি? সেই পণ্যের দামের বৃদ্ধি হলে। নিচের কোনটি কোনো পণ্যের চাহিদা কমাবে না? মানে নিচের কোন পয়েন্টটা থাকলে কোনো পণ্যের চাহিদা কমবে না? সেটা হলো পণ্যের দাম বাড়া। যদি পণ্যের দাম না বাড়ে তাহলে কিন্তু পণ্যের চাহিদা কমবে না। ঠিক আছে, যদি পণ্যের দাম বাড়ে তাহলে কিন্তু পণ্যের চাহিদা কমে যাবে। ঠিক আছে, চাহিদার বক্ররেখা ঋণাত্মক ঢালযুক্ত হওয়ার কারণ কি? চাহিদার বক্ররেখা ঋণাত্মক ঢালযুক্ত হওয়ার দুইটা কারণ আছে। একটা হলো প্রতিস্থাপন প্রভাব, দাম বাড়লে ভোক্তাকে ভোগ কমাতে বাধ্য করে। মানে হঠাৎ করে কোনো জিনিসের দাম বাড়লে যে কোনো গ্রাহক জিনিসগুলা কম কিনতে শুরু করে। আবার দাম বাড়লে আয় প্রভাব ভোক্তাকে ভোগ কমাতে বাধ্য করে। সেই কথা এখানে বলা হয়েছে। যদি জিনিসের দাম বাড়ে আর যদি মনে করো কোনো মানুষের ইনকাম না বাড়ে, তাহলে কিন্তু সেই ভোক্তা কী করে? জিনিসের প্রতি সে তার ইন্টারেস্টটা কমিয়ে ফেলে। ঠিক আছে, তারপরেও কিন্তু মার্কেটে একটা প্রভাব ফেলে। ঠিক আছে, এটা হলো ঋণাত্মক ঢালযুক্ত হওয়ার কারণ। যদি কোনো পণ্য স্বাভাবিক হয় তবে দামের হ্রাসে প্রতিস্থাপন প্রভাব ধনাত্মক আর আয় প্রভাবও ঋণাত্মক। ঋণাত্মক না, এটা কোন নাম বলতো না, ধনাত্মকই হবে। যদি পণ্য স্বাভাবিক হয়, যদি কোনো পণ্য স্বাভাবিক হয় তবে দামের হ্রাসে কি হবে? প্রতিস্থাপন প্রভাব ধনাত্মক হবে, আয় প্রভাবও ধনাত্মক হবে। ক্লিয়ার? তারপর এখানে কি আছে? যদি ভোক্তাদের সিদ্ধান্ত স্বাধীন হয়, যদি ভোক্তাদের সিদ্ধান্ত স্বাধীন হয় তবে কি হবে? যদি ভোক্তাদের সিদ্ধান্ত স্বাধীন হয় তাহলে কিন্তু মার্কেট চলবে না। তাই এখানে
কোনো পয়েন্টই হবে না। তো এটা কিন্তু মানে ঠিক না যে ভোক্তাদের সিদ্ধান্তই স্বাধীন। যদি কোনো প্রতিষ্ঠানের আউটপুটের চাহিদা পুরোপুরিভাবে স্থিতিস্থাপক হয় তবে প্রতিষ্ঠানটি সম্পূর্ণ প্রতিযোগিতামূলক। মানে পুরোপুরি যদি কোনো একটা মানে প্রতিষ্ঠানের আউটপুট স্থিতিস্থাপক হয় তাহলে এটা কি হবে? উত্তরটা হয়ে যাবে সম্পূর্ণ প্রতিযোগিতামূলক। বিভিন্নতাপূর্ণ পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনটি? একচেটিয়া প্রতিযোগিতামূলক বা গ্রুপ লিস্ট। ঠিক আছে, একচেটিয়া প্রতিযোগিতামূলক বা গ্রুপ লিস্ট ভালো করে শিখে রাখবে ও কাজে লাগবে। পারস্পরিক নির্ভরতা ও অমূল্য প্রতিযোগিতার শিল্প কাঠামো হলো কি? উত্তর হলো অলিগোপলি। ঠিক আছে, কি? অলিগোপলি। উৎপাদন উপকরণের জন্য প্রতিষ্ঠানের চাহিদা কি হবে? উদ্ভূত চাহিদা সরাসরি পণ্যের চাহিদার সাথে সম্পর্কিত ঋণাত্মক ডালযুক্ত। এগুলো কিন্তু পয়েন্ট, তো ভালো করে মনে রাখতে হবে, খাতায় লিখে রাখতে হবে। ঠিক আছে, স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে প্রান্তিক আয় কি হবে? ধনাত্মক। দাম বাড়লে মোট আয় কমবে। স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে প্রান্তিক আয় ধনাত্মক, দাম বাড়লে মোট আয় কমবে। তারপর সম্পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গাজর উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কি হবে? প্রতিষ্ঠানের গাজরের চাহিদা অনুভূমিক হবে। ঠিক আছে, যদি দাম 10% বাড়ে এবং মোট আয় অপরিবর্তিত থাকে তাহলে কি হবে? তাহলে উত্তরটা হয়ে যাবে উপরোক্ত সবগুলি, মানে স্থিতিস্থাপকতা একক হবে, প্রান্তিক আয় শূন্য হবে, চাহিদা 10% কমে যাবে। বলা হয়েছে যদি মনে করো 1 কেজি গাজরের দাম 400 টাকা সাপোজ, তো সেটা যদি মনে করো কি হয় 10% বাড়ে তাহলে আমরা কি বুঝবো? তো এখানে ম্যাক্সিমাম প্রায় ধরে নাও 40 টাকা বাড়বে। ঠিক আছে, 40 টাকা বাড়বে তাহলে কি হবে? 440 টাকা হবে। তো 440 টাকা যদি হয় তাহলে অনেকেই যে আগে 500 নেবে নিত সে কী করবে? 200 গ্রাম নেবে। ঠিক আছে, দাম বাড়ার জন্য। তো এখানে কী হয়েছে উত্তরটা? স্থিতিস্থাপকতা একক, প্রান্তিক আয় শূন্য, চাহিদা 10% কমেছে। চাহিদার স্থিতিস্থাপকতা বেশি হবে যদি পণ্য বিস্তৃতভাবে সংজ্ঞায়িত হয়, বিকল্প কম থাকে, মানিয়ে নিতে দীর্ঘ সময় লাগে। ঠিক আছে, নিম্নতর পণ্যের ক্ষেত্রে কি হয়? আয়ের স্থিতিস্থাপকতা ঋণাত্মক হয়। নিম্নতর পণ্যের ক্ষেত্রে কি হয়? আয়ের স্থিতিস্থাপকতা ঋণাত্মক হয়। তারপর যদি দুটি পণ্য পরিপূরক হয় তবে কি হয়? যদি দুটি পণ্য পরিপূরক হয় তাহলে আন্তঃমূল্য স্থিতিস্থাপকতা ঋণাত্মক হয়। কি হয়? আন্তঃমূল্য স্থিতিস্থাপকতা কি হয়? ঋণাত্মক হয়। একই শিল্পে দুটি ভিন্ন পণ্যের আন্তঃমূল্য স্থিতিস্থাপকতা কি হবে? ধনাত্মক ও ছোট। কি হবে? ধনাত্মক ও ছোট হবে। একই শিল্পে দুটি ভিন্ন পণ্যের আন্তঃমূল্য স্থিতিস্থাপকতা কি হবে? ধনাত্মক ও ছোট হবে। ই কমার্সের সুবিধাগুলি কি কি? ই কমার্সের সুবিধাগুলি হলো বেসিক্যালি উত্তর তো হয় এটা, লেনদেনের খরচ কম, কিন্তু উত্তর কিন্তু সবগুলাই হয়। ভালো করে শিখে রাখবে, পরীক্ষায় দেখবে কোনটা আসে। যে ভোক্তারা সহজে দাম তুলনা করে ক্রেতাদের তথ্য সংগ্রহ করা যায়, বাজারে দ্রুত প্রতিক্রিয়া দেওয়া সম্ভব। তো ই কমার্সের মাধ্যমে সবচেয়ে বেশি বিক্রি হয় কি? ই কমার্সের মাধ্যমে সবচেয়ে বেশি বিক্রি হয় ভ্রমণ সেবা, বই, কম্পিউটার পণ্য। কি কি হয়? ভ্রমণ সেবা, বই, কম্পিউটার পণ্য। তো এই হলো গুরুত্বপূর্ণ 22টি এখান থেকে প্রশ্ন কনজিউমার কি ডিমান্ড থেকে। এই কনজিউমার ডিমান্ড থেকে গুরুত্বপূর্ণ 22টি প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই ভিডিও তো শেয়ার করেছি, ভিডিও বানিয়ে দিয়েছি। তো গুড নিউজ হলো তোমাদেরকে এটা পিডিএফ আমি দিয়ে দিব। তো পিডিএফ পাওয়ার একটা কন্ডিশন আছে। তো পিডিএফ পাওয়ার একটা কন্ডিশন
আমি চাই যে এই ভিডিও শেষে ম্যাক্সিমাম 200 ভিউজ আসো। তো 200 ভিউজের জন্য আমি একটা রিকোয়েস্ট রাখলাম, সেই রিকোয়েস্টটা ফুলফিল হলে অবশ্যই তোমরা এই ভিডিওর পিডিএফ পাওয়া যাবে, মানে পেয়ে যাবে। তো আর এই 200 ভিউজ তখনই সম্ভব হবে যখন তোমরা ইজিলি এটাকে শেয়ার করবে। তোমরা যত শেয়ার করবে, তোমাদের কাছে যে গ্রুপগুলো আছে, ঠিক আছে, যে গ্রুপগুলো আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইনস্টাগ্রাম গ্রুপ বা ফেসবুক গ্রুপ, যত শেয়ার করবে এত তাড়াতাড়ি এখানে 200 ভিউজ পূর্ণ হবে এবং তোমরা খুব ইজিলিভাবে এই পিডিএফটা পেয়ে যাবে। এখন বাকি সবগুলো তোমাদের সাপোর্ট যত তাড়াতাড়ি আসবে অত তাড়াতাড়ি তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।